পারি নাই। এখনো সদর হাসপাতালে ভর্তি আছে। অবস্থা বেশি ভালো না। আমরা থানায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ করি নাই। তবে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমি ওই লোকের ফাঁসি চাই। আমার মেয়ের ন্যায্য বিচার চাই। আপনারা আমাকে ন্যায্য বিচার পাইয়া দিবেন। আজকে গরিব বলে কেউ মানুষ মনে করে না। কতভাবে কতজনে কত কিছু করার চেষ্টা করে। আমি রাস্তায় বের হইতে পারতেছি না। আমার মেয়েটা এত ভদ্র, এত মেধাবী, কোনোদিন কারোর সাথে ঝগড়াঝাটি করে না, কোনোদিন বাহিরে বের হয় না, কোনোদিন খেলাধুলা করে না, সবসময় ঘরের মধ্যেই বন্দি হয়ে থাকে। কারণ আমি বাইরে বেরোতে দিই না, যুগ জামানা ভালো না সেই জন্য। কিন্তু আমার সাথে এটা হইলে আমি কল্পনাও করতে পারি নাই। প্রিয় দর্শক, কেএল বাংলা নিউজে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি আলামিন বাবু। আমি এই মুহূর্তে আছি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার টুসভান্ডার ইউনিয়নের এটা কানার বাজার এলাকায় আছি। মূলত আজকে আমি আপনাদের একটা খুব হৃদয় বিদারক একটি ঘটনার আহ, সবাইকে সাক্ষী করতেছি। মূলত আমি যেখানে আসছি অর্থাৎ কাকিনা স্কুলের অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে নির্মমভাবে জোর করে ধর্ষণ করে তাকে নির্যাতন করা হয়েছে। আমি এমন এক ভুক্তভোগীর বাসায় এসেছি, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। পাশের গ্রামে আসমাদ দেওয়ানির ছেলে ইউসুফ নামে এক ব্যক্তি, এই অষ্টম শ্রেণী পড়া এই এই বাড়ির মেয়ে আর কি। হ্যাঁ, মূলত ঘটনা আমি একটু বিস্তারিত বলতেছি আপনাদেরকে। ঘটনা হচ্ছে যে আহ, মেয়ের মা, মেয়ের খালা সহ গিয়েছিল আজকে লালমনিরহাট সদর হাসপাতালে তাদের ছোট একটি বাচ্চার চিকিৎসার জন্য। আর মেয়ের বাবা গত শুক্রবারে ঢাকায় গিয়েছিল। সেই সুবাদে কিন্তু এই যে এই বাড়িটা একদম ফাঁকা ফাঁকা ছিল। পরবর্তীতে এই ফাঁকা সুযোগ নিয়ে সেই আসমদ্দোয়ানির ছেলে ইউসুফ জোর জোর করে ঢুকে আর কি এই মেয়েটাকে জোরপূর্বকভাবে ধর্ষণ করে, এমনটাই অভিযোগ করছে মেয়ের মা। তারপরে মেয়েটাকে নির্যাতন করে, মারধর করে, এক পর্যায়ে বিভিন্ন রকমের হুমকি ধামকি দিয়েছে যেন এই ঘটনা এখানেই ধামাচাপা হয়ে যায়। কি বলেন তো? আমার নাম খাদিজা। খাদিজা, আপনার হাজবেন্ডের নাম কি, স্বামীর নাম কি? আবু বক্কর। আবু বকর। আপনাদের বাসাটা কোন জায়গায়? কানার বাজার, কাঞ্চনসর কানার বাজার। আচ্ছা, কানের কথা। আচ্ছা, আপনার মেয়ের সাথে ঘটনা ঘটছে নাকি? জি। আচ্ছা, কি একটু ঘটনা ঘটছে একটু বলেন তো। আজ থেকে আরো ২-২.৫ মাস আগে আমাদের এখানে যে দেওয়ানি আছে না, সে দেওয়ানের ছেলে ইসুফ। কোন দেওয়ানি? আসমত দেওয়ানি। আচ্ছা, আসমত দেওয়ানির ছেলে ইউসুফ। জি। আচ্ছা, বলুন। ইসুফ দেওয়ান। তো ওনার ওখানে যখন অপারেশন করার জন্য যাই, তখন উনি মানে রুগীকে দেখার জন্য মাঝে মাঝে বাড়িতে আসতো। রুগীকে দেখার জন্য মাঝে মাঝে আসতো। তারপরে বলল যে এখানে থাকা তোমাদের সমস্যা, ঢাকায় চাকরি করতে পারবে না, তাহলে রংপুরে একটা দোকানের ব্যবস্থা করে দিই। তো এই দোকানের বিষয়টা নিয়ে ওনার সাথে মাঝে মাঝে ফোনে কথাও হইতো। তারপরে উনি বাড়িতে আসতো। আমি সেরকম মনে করতাম না। ওই ইসুফেকে আবার আমরা মামা বলে ডাকি আমি। মানে আমাদের সম্পর্কে মামা হয়। সেই সুবাদে আপনার মেয়ের নানু হয়। নানু হয়। তো মাঝে মাঝে আসতো। আমার মেয়ে আমাকে বলতো যে, আম্মু ওই লোকটা আসলে না আমার কেমন যেন অস্বস্তি বোধ হয়। লোকটার যেন ব্যবহার আমার কাছে ভালো লাগে না। তো আমি ওরকম কোনো কেয়ার করি নাই। যে ছোট মানুষ ইয়ার্কি ফাজলামো করে, সেজন্য মনে হয় ওই কথা বলতেছে। আপনার মেয়ে কিসে পড়ে? আমার মেয়ে হচ্ছে ক্লাস 8 এ পড়ে। কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয় ৮ম শ্রেণীতে আছে। আজকের ঘটনা কি? ওর বয়স হচ্ছে ১২ বছর। আজকের ঘটনা, আমার বাবু অসুস্থ। সেজন্য আমি সদর হাসপাতালে তপন কুমারকে দেখানোর জন্য বাবুকে নিয়ে যাই। তো উনি তো ১০টার পরে থাকে না। সেজন্য ১০টার মধ্যে আমি লালমনিরহাট পৌঁছানোর জন্য আমি রওনা হইছি ৯টার সময়। কিন্তু যখন আমি গেলাম, তখন কানার বাজারে একজনের কাছ থেকে ৫০০ টাকা হাওলাত করে নিয়ে গেছি। উনি হচ্ছে ওই যে আমাদের কানার বাজারের লিটন ভাই। উনার দোকান আছে। যাই বললাম, ভাই আমাকে ৫০০ টাকা দেন, আমি একটু লালমনি যাবো বাবুকে নিয়ে। তো আমার মেয়েকে বললাম, আম্মু তুমি একটু তোমার নানু বাড়ি যাও, তা নাহলে স্কুলে যাও। তা কইতেছে, আম্মু আমার আজকে ভাল লাগতেছে না, তো ওর আবার শ্বাসকষ্ট আছে, মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে। তো বললো যে, আম্মু আমার আজকে ভালো লাগতেছে না, আমি মনে হয় স্কুলে যাইতে পারবো না। তো আমি বললাম যে, আচ্ছা ঠিক আছে, তুমি না যাইতে পারলে তাহলে ভাত টাত খায় তোমার নানি বাড়ি চলে যাও। তো আমাকে বললো যে, আম্মু আমি যদি ওখানে যাই সারাদিন তো আর আসা হবে না, তাহলে আমি গোসল টোসল করে তারপর খাওয়া দাওয়া করে যাই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে যাও। তো আমাকে যাওয়ার সময় বললাম, আম্মু তোমার ফোনটা একটু রেখে যাও। আমি ফোনটা দিতে চাইলাম না, এটার জন্য ওকে অনেক গালাগালি করছি। আবার আমাকে বললো, আম্মু আমার মনটা যেন কেমন লাগতেছে, যদি তোমার সাথে আমাকে নিয়ে যাইতা। আমি বললাম, আম্মু আমার কাছে তো টাকা নাই, গাড়ি ভাড়া লাগবে দুজনের, তুমি আবার আমার বোন যাইতেছে সাথে, ৩ জনের গাড়ি ভাড়া দিতে যে টাকা লাগবে সেটাতে আমি বাবুর ওষুধ কিনতে পারবো, তোমার যাওয়ার দরকার নাই, তুমি তোমার নানি বাড়ি যাও, আর তা নাহলে তোমার দাদি বাড়ি যা বসে থাকো। তো কয়, আচ্ছা ঠিক আছে। ফোনটা আমার কাছ থেকে রাইখা দিছে। দেওয়ার পরে তখন বাজে সকাল ৯টা।
9টার সময় আমি বাসা থেকে বের হয়ে গেছি। আর আমি লালমনিরহাট যা পৌঁছাইছি তখন বাজে 11টা। 11টার সময় আমার বোনের ফোনে ফোন দিছে। দিয়ে কইতেছে, "আম্মু" মানে চিকরা-চিকরি করতেছে। তা আমি বললাম যে, "আম্মু তোমার কি হইছে? তুমি কান্দো কে?" আমি মনে করছি ওর হয়তোবা শ্বাসকষ্ট হইছে। সেজন্য কইতেছে, "আম্মু তোমার কি হইছে? আমি তো ইনহেলার বাসায় রাইখা আসছি। তুমি ইনহেলারটা নেও, সমস্যা নাই।" কয়, "না আম্মু ইনহেলার না। আমার সাথে অন্য কিছু হইছে।" তখন আমি কইলাম, "আম্মু কি হইছে? তুমি আমাকে কও তো। তোমার দাদিকে পাঠাইতেছি, তোমার দাদির কাছে কও।" তখন আমাকে কইলো, "আম্মু এই কথা তোমাকে ছাড়া কারো কাছে কওয়া যাবে না। একমাত্র তুমিই আমার ভরসা। তোমাকে ছাড়া আমি কারো কাছে কইতে পারবো না। তুমি তাড়াতাড়ি আইসো।" তখন আমি কইলাম যে, "কি হইছে তোমার? আমাকে ফোনেই কও, আমার টেনশন হইতেছে। বলো সমস্যা কি? আমি পাঠাইতেছি লোক। এখান থেকে কি বললেই যাওয়া যায়?" তখন আমি একটু রাগ করার পর কই, "আম্মু ইসুপ না আমাদের বাড়িতে আসছিল।" তখন আমার মনে সন্দেহ হইল। "ইসুপ আসছিল? ইসুপ আসছে কে? তুমি গেট খুলছো কেন?" কয়, "আম্মু আসে গেটের সামনে ডাক দিছে। আমি বুঝতে পারি নাই যে কে ডাকছে। আমি গেটটা খোলার সাথে, সাথে ও আমাকে ধাক্কা দিয়ে উঠানের মধ্যে ফালাই দিয়া গেটটা লাগাই দিছে। দেওয়ার পর আমার মুখটা চাপাই ধরছে। ধরার পর কোনো কথাবার্তা কিছু বলবি না। আমি শুধু খালি তোর আম্মুর নাম্বারের জন্য আসছি।" তা বর্ষা কয়, "আমার আম্মু ফোন থুইয়া গেছে।" আমার মেয়ের নাম মোহনা আরফিন বর্ষা। তো বর্ষা কইতেছে যে, "আমার আম্মু তো ফোন থুইয়া গেছে। আমি তোমাকে নাম্বার কিভাবে দিব? তুমি নাম্বার দিয়ে কি করবা?" তখন ও কয়, "ওর সাথে কে গেছে?" কয় যে, "আমার খালামণি গেছে।" কয়, "তাহলে তোর খালামণির নাম্বারটা দে।" এই কথা কয়া ঘরের ভিতরে আসছে। তাও কয় যে, "ফোন তো আমি ঘরে রেখে আসছি। তুমি দাঁড়াও আমি ফোনটা নিয়ে এসে নাম্বার দেই।" ও যখন ঘরের ভিতরে ঢুকছে তখন ওও ঘরের ভিতরে ঢুকছে। ঢোকার পরে ওর মুখটা নাকি চাপাই ধরছে। আর অতি চিল্লাচিল্লি করতে চাইছে, মুখটা চাপাই ধরছে। পুরা শরীর এদিক দিয়ে মেরে বেটে একদম জখম করে ফেলাইছে। আর কইছে, "যদি এই কথা কারো কাছে কস বা কোনো সাউন্ড করবার চাস, তোকে জানে মাইরা ফেলাম।" এগুলা হুমকি দিছে। ছোট মানুষ বুঝতে পারে নাই। আতঙ্ক হয়ে গেছে ভয়ে আর কারো কাছে কিছু বলেও নাই। আমাকে যখন এই কথা বলল যে আম্মু ইসুপ আসছিল, আমি আর ওখানে ১ সেকেন্ড দেরি করি তাকে নাই। মারলো কেন? তার সাথে শারীরিক নির্যাতন করছে এরকম কিছু বলছে হ্যাঁ, কি? ওকে রেপ ধর্ষণ করছে। ধর্ষণ করছে, রেপ করছে। হ্যাঁ, আচ্ছা। ওকে ধর্ষণ করছে। গায়ের জামা-কাপড় যখন খুলে ফেলতে লাগছে তখন ও মানে ও ধাক্কাধাক্কি করছে। ওখান থেকে সরার চেষ্টা করছে। তখন ওকে মারছে অনেক। মারার পরে ওকে ওখান থেকে সরাই দিছে। দিয়ে মুখ চাপায় ধইরা ছিল। থাকার পরে ও ধর্ষণ কইরা বাড়ি থেকে বের হয়ে গেছে। ওখানে মোটরসাইকেল আসছিল আমার শাশুড়ির বাড়িতে। অনেকে ওকে আসতে দেখছে। কিন্তু কেউ আইডিয়া করে নাই যে আমাদের বাড়িতে আসবে। আবার যাইতেও দেখছে। কিন্তু কেউ ধারণাও করে নাই যে ওই কাজ করে থুয়ে গেছে। ১-১.৫ ঘন্টা আমার বাড়িতে ছিল। আমি যখন লালমনিরহাট থেকে আসি, আসার পর আমার শাশুড়ি আসছে, আমার মা আসছে, আমার ভাই ওরা সবাই আসছে। আচ্ছা, তখন আপনার বাসা ফাঁকা ছিল? কেউ ছিল না। শুধু আমার মেয়ে একা আপনার ঘরের মধ্যে। হাসব্যান্ড কোথায় গেছে? আমার হাসব্যান্ড ঢাকায় গেছে। কবে গেছে? সামনের শুক্রবারে গেছে। আচ্ছা, সামনের শুক্রবার আপনার হাসব্যান্ড ঢাকা গেছে আর আজকে আপনি লালমনিরহাট গেছেন বাচ্চাকে নিয়ে। জি, আর বাসা ফাঁকা, আপনার মেয়ে একাই বসে আছে। জি, সেই সুযোগে আপনার মেয়ের সাথে এই নির্যাতনটা করছে। জি। আচ্ছা, পরবর্তীতে কি করলেন মেয়েটাকে নিয়ে? পরে আমি আসলাম, ওর নানি ওরা সবাই জিজ্ঞাসা করছে। ও ভয়ের কারণে সেজন্য বলছে, "না আম্মু ওদেরকে বলছে না কিছু হয় নাই।" এই কথা বলছে। ওরা এই কথাটাই রেকর্ড করে রাখছে। যখন পরে আমাকে বলল যে, "শোনো কিছু হয় নাই। আমরা রাতের বেলায় চূড়ান্ত বিচার করব এর। যে বিচার তোমরা কখনো কোনোদিন শোনো নাই।" এই কথা বলতেছে। লোকে তো আমাকে নিয়ে অনেক হাসাহাসি করতেছে। আমি রাস্তায় বের হতে পারতেছি না। মানুষ যা তা বলাবলি করতেছে। পরে হইলো এই কথা যখন আমি শুনলাম, মানে ওই যে ওরা যে ওর ওইটা রেকর্ডটা শুনছে, ও তো সত্যি কথাটা বলে নাই। বলছে যে কিছু হয় নাই। পরে আমি বাসায় আসার পরে জিজ্ঞাসা করলাম, "আম্মু তোমার সাথে কি হয়েছে? তুমি আমাকে বলো।" তখন আমাকে সম্পূর্ণ ঘটনা সে খুলে কইছে। কোয়ার পরে ওরা ওইটার উপরে টার্গেট করে আছে। রাতে বিচার বসলে ওর রেকর্ডটা শোনাবে। যে হলো মেয়ে তো বলছে কিছু হয় নাই। এটার উপর ওরা টার্গেট করে আছে। পরে মেয়েটাকে নিয়ে আপনার কোথায় গেলেন? পরে আমি আসে দেখলাম যে আমি আমার বোন দুজনে গেছিলাম তো। আসে দেখলাম যে আমার মেয়ে অনেক অসুস্থ। ওর নাকি পেটে অনেক ব্যথা করতেছে, শরীর জ্বালা যন্ত্রণা করতেছে। তো ওরা বলল যে, "তোমরা সাংবাদিকে বলো না, কারো কাছে নিয়ে যাও না। কি করা লাগে আমরা বাড়িতে দেখব।" কিন্তু আমার মেয়ের অবস্থা ভালো ছিল না। সেজন্য আমরা আর দেরি করিনি। ওদের সাথে আর কোনো কথাবার্তা না বলে আমরা কালীগঞ্জ নিয়ে যাই। সেখান থেকে আমাদেরকে লালমনিরহাট সদর হাসপাতালে রেফার করে দেওয়া হয়। কালীগঞ্জ মেডিকেলে গেছেন? জি, ওখান থেকে আমাদেরকে রেফার করে দেওয়া হয়। কালীগঞ্জ মেডিকেলে আমরা গেছি। আমরা যাওয়ার আগে ওদের যে মাতবর আছে, ওদের যে যত দালাল আছে, যারা আছে সবাই ওই জায়গায় যেয়ে হাজির। হাজির হয়ে ওর আব্বুর কাছে, বাবুর আব্বুর কাছে ফোন দিছে। দিয়ে বলতেছে, "এগুলা নিয়ে ইয়া করো না, মেয়েকে তো বিয়ে দিতে হবে। আমরা কিছু টাকা পয়সা দেই, দিলে তোমরা এটা নিয়ে চুপ থাকো।" কিন্তু টাকা দিলে কি আমার মেয়ের ইজ্জত ফিরে আসবে? কখনো আসবে না। আমার একটা অবুঝ নিষ্পাপ একটা শিশু। এই শিশুটার জীবনটা ধ্বংস করে দিছে। এখন সদর হাসপাতালে ভর্তি আছে। তাকে যেগুলো পরীক্ষা-নিরীক্ষা করার দরকার সেগুলো করছে। প্রত্যেকটা রিপোর্ট পজিটিভ আসছে।
মানে ধর্ষণের আলামত পাওয়া গেছে। জি, শুধু ২ টা রিপোর্ট করা হয় না। একটা হচ্ছে ব্লাড পরীক্ষা আর একটা প্রস্রাব পরীক্ষা। ওটা টাকা নাই দেখে করতে পারি নাই। এখনো সদর হাসপাতালে ভর্তি আছে। অবস্থা বেশি ভালো না। আমরা থানায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ করি নাই। তবে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমি ওই লোকের ফাঁসি চাই। আমার মেয়ের ন্যায্য বিচার চাই। আপনারা আমাকে ন্যায্য বিচার পাইয়া দিবেন। আজকে গরিব বলে কেউ মানুষ মনে করে না। কতভাবে কতজনে কত কিছু করার চেষ্টা করে। আমি রাস্তায় বের হইতে পারতেছি না। আমার মেয়েটা এত ভদ্র, এত মেধাবী, কোনোদিন কারোর সাথে ঝগড়াঝাটি করে না, কোনোদিন বাহিরে বের হয় না, কোনোদিন খেলাধুলা করে না, সবসময় ঘরের মধ্যেই বন্দি হয়ে থাকে। কারণ আমি বাইরে বেরোতে দিই না, যুগ জামানা ভালো না সেই জন্যে। কিন্তু আমার সাথে এটা হইলে আমি কল্পনাও করতে পারি নাই। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আমার মেয়ের ন্যায় বিচার পাইয়া দিবেন। ওরা অনেক রকমের টাকা পয়সা দিয়ে দালাল ধরতেছে, থানায় যায়া পুলিশকে টাকা দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, আমাকে নানান ধরনের হুমকি দিতেছে, আমি এখানে থাকতে পারবো না এই ধরনের হুমকি দিতেছে।